বিগত সময়গুলোতে আমরা বাংলাদেশের বিভিন্ন সরকারের কাছ থেকে অনেক ধরনের উন্নয়নমূলক কাজ দেখেছি। এই উন্নয়নমূলক কাজ নিয়ে আজকে একটু আমি আলোচনা করতে চাচ্ছি। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নে কি উন্নয়ন, সে বিষয়ে আজকে আমার আলোচনা। মূলত বাংলাদেশে গত 17 বছরে আমরা দেখেছি যে অবকাঠামোগত নানাবিধ উন্নয়ন হয়েছে। এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, তারপরে আমরা দেখেছি যে পদ্মা সেতু, তারপরে দেখেছি আমরা বিভিন্ন ছোট ছোট সেতু যেগুলো হয়েছে। এটা সত্যি প্রশংসনীয়। তবে শুধুমাত্র উন্নয়নের বয়ান দিয়ে, শুধুমাত্র আহ, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার স্বার্থে উন্নয়নের বয়ান তৈরি করা, সেগুলোকে আমরা কোনোভাবেই আসলে আশা করতে পারি না বা অ্যাকসেপ্ট করতে পারি না। আমার মতে মূলত উন্নয়ন অবশ্যই অবকাঠামোগত হতে হবে, কিন্তু তার পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আমাদের শিক্ষার উন্নয়ন কতটুকু হয়েছে, আমাদের মানব সম্পদের উন্নয়ন কতটুকু হয়েছে, আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়ন কতটুকু হয়েছে। আমি যদি বর্তমান বাংলাদেশের শিক্ষার প্রেক্ষাপটের বিষয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে বাংলাদেশের শিক্ষার মান অত্যন্ত নিচু পর্যায়ে। এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে, ইউএস যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, সেখানে যদি আমরা স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের গ্রাজুয়েটদের দক্ষতা অত্যন্ত কম। এটা নিয়ে রিপোর্টও হয়েছে ইউএস ওয়ার্ল্ড স্কিল র্যাঙ্কিংয়ে, যেটা পত্রিকায় প্রকাশিতও হয়েছে। বাংলাদেশের আমরা জানি যে মানব সম্পদ অত্যন্ত কম আমাদের দেশে, কিন্তু আমাদের মতো একটি গরিব দেশে, এরকম একটি ছোট অর্থনীতির দেশে আসলে এত জনসংখ্যা, এটাকে যদি আমরা মানব সম্পদে পরিণত করতে না পারি, এদেরকে যদি মানব শক্তিতে রূপান্তরিত করতে না পারি, তাহলে আসলে সেটা আমাদের দেশের জন্য কোনোভাবেই কাজের না। কেবলমাত্র অবকাঠামোগত উন্নয়ন করলেই যে আমাদের দেশের উন্নয়ন হয়েছে বলা যাবে, তা কিন্তু আসলে আমি মনে করি না। আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে, আমাদের মানব সম্পদ তৈরি করতে হবে, জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। এক্ষেত্রে আমরা চীনকে ফলো করতে পারি। চীন কীভাবে তাদের জনগণকে জনসম্পদে পরিণত করেছে। আর আমরা আরেকটি বিষয়, আমাদের স্বাস্থ্য খাত নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, অনেক ধরনের সমালোচনা আছে। বিশেষ করে গ্রামাঞ্চলের যারা, তারা স্বাস্থ্য খাতে সেবাটা আসলে ওভাবে পায় না। তো যেটা হয়েছে মূলত সেটা হলো যে আমাদের স্বাস্থ্য খাতের ডেভেলপমেন্ট করতে হবে। ভবিষ্যতে যেই সরকারে আসবে তিনি শুধু অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোনিবেশ করবেন না, এবং অবকাঠামোগত উন্নয়ন করে শুধুমাত্র সেই উন্নয়নের বয়ান তৈরি করে তার রাজনৈতিক স্বার্থ হাসিল করবেন না, এটি আমরা প্রত্যাশা করব। আমরা আশা করব যে ভবিষ্যতে যেই সরকারে আসবে তিনি বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করবে, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের কাজ করবে। অবশ্যই কনস্ট্রাকশন, অবকাঠামোগত উন্নয়নেরও প্রয়োজন আছে আমাদের মতো দেশে। এটা যে বন্ধ করে দিবে তা না, অবশ্যই করতে হবে। কিন্তু এর পাশাপাশি আমাদের রিয়েল যে উন্নয়ন, সত্যিকার অর্থে বাংলাদেশের যে উন্নয়নগুলো প্রয়োজন, সেই উন্নয়নগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন আমি যদি বলে থাকি যে আমাদের গ্রামাঞ্চলের যারা আছে, তারা কি শহরাঞ্চলে যারা থাকে, ঢাকায় যারা থাকে, তাদের মতো কি সকল সুযোগ সুবিধা পাচ্ছে? আমাদের গ্রামাঞ্চলগুলোতে ঢাকার যারা মানুষ আছে, তাদের যে সেবাগুলো তারা পায়, সেই সেবাগুলোকে আমরা গ্রামাঞ্চলে যদি পৌঁছে দিতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য প্রকৃত উন্নয়নের মধ্যে পড়বে। আমাদের দেশে আইটি খাতে উন্নয়ন করতে হবে। আইটি খাত বর্তমান আমরা জানি বিশ্ব আইটিতে অনেক এগিয়ে গেছে, সব কিছুই এখন অনলাইনে চলছে। তো আমাদের আইটি খাতকে ডেভেলপ করতে হবে, ডিজিটালাইজেশন করতে হবে। আমাদের গ্রাজুয়েটদের শুধুমাত্র গ্রাজুয়েট হয়েই লাভ নেই, আমাদের গ্রাজুয়েটদের যেন দক্ষতা বাড়ে, বিশ্ববিদ্যালয়গুলো যেন দক্ষ গ্রাজুয়েট তৈরি করতে পারে। শুধুমাত্র সার্টিফিকেট, বর্তমান দুনিয়াতে চাকরির বাজার আসলে শুধুমাত্র কাগজ দেখে না, তারা দেখে হচ্ছে স্কিল। শুধুমাত্র কাগজ দিয়ে বর্তমান বিশ্ববাজারে চাকরি হয় না। এখন চাকরি হতে কাগজের পাশাপাশি স্কিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কাগজ কম থাকলেও স্কিলের কারণে অনেকে ভালো ভালো চাকরি পায়। অর্থাৎ দক্ষতা বৃদ্ধি করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, এই বিষয়গুলোকে মনোযোগ দিতে হবে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে যাতে বিদেশি বিনিয়োগ আসে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নও দেশের হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন। আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক যেন নিশ্চিন্তে থাকতে পারে, প্রত্যেকটা ব্যবসায়ী যেন ব্যবসা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। যে ধরনের কমপ্লেইন ব্যবসায়ীদের থেকে আসে, সেগুলো বন্ধ করতে হবে। যেমন বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ আমরা বিভিন্ন সময় পাই, এগুলো বন্ধ করতে হবে। সার্বিকভাবে যখন আমাদের দেশের একটি সরকার ভবিষ্যতে যেই আসবে, সে শিক্ষা, স্বাস্থ্য,
তারপর নিরাপত্তা, এইগুলো আইন শৃঙ্খলা, তারপর শহরের সুযোগ সুবিধাগুলো গ্রামে পৌঁছে দেয়া, গ্রামের মানুষের কাছে পৌঁছে দেয়া, সার্বিকভাবে প্রযুক্তিগতভাবে যখন উন্নয়ন করতে পারবে, আমাদের মানব গোষ্ঠীকে যখন জনগণকে যখন জনশক্তিতে রূপান্তর করতে পারবে, সেগুলোই হচ্ছে মূলত উন্নয়ন হিসেবে আমাদের জন্য আমরা আশা করি। সেগুলোই আমাদের, সেসব উন্নয়নগুলো আমাদের প্রয়োজন। অবশ্যই আমাদের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন আছে, কিন্তু এগুলোতে মনোযোগ দিতে হবে। আর খেয়াল রাখতে হবে ভবিষ্যতে সরকারদের কেউ যেন অবকাঠামোগত উন্নয়ন করেই কেবল সে যেন উন্নয়নের বয়ান তৈরি না করে তার রাজনৈতিক স্বার্থে। এই বিষয়গুলো মাথায় রেখে ভবিষ্যতে যারাই সরকারে আসবে তাদেরকেই এগুলো ফলো করতে হবে। এক্ষেত্রে চীন কিভাবে তাদের অতিরিক্ত জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছে সেই পদ্ধতিটা ফলো করা যেতে পারে। আমি অনেক সময় বলে থাকি যে এত জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে এত এত গ্রাজুয়েট তৈরি করছে, কিন্তু আসলে তাদের ফিউচারটা কি হচ্ছে? জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোকে আমার মনে হয় যে এটা নিয়ে ভাবার প্রয়োজন আছে, এটা নিয়ে রিসার্চের প্রয়োজন আছে, এটা নিয়ে গবেষণার প্রয়োজন আছে, সরকারের এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা অপ্রয়োজনীয় যদি কোনো অনার্স থেকে থাকে সেটা কি রেখে আমাদের লাভ আছে? নাকি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আমরা কারিগরি করতে পারি, ভোকেশনাল করতে পারি, তাহলে সেখান থেকে আমরা দক্ষ জনগোষ্ঠী পাবো যারা বিদেশে বিভিন্ন দেশে চাকরি পাবে, জব পাবে। বাংলাদেশেও তারা বিভিন্ন চাকরির সুযোগ পাবে যেগুলো বিদেশিরা পাচ্ছে। বাংলাদেশেও তারা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি পেতে পারবে। বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন বিভিন্ন কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি দিচ্ছে। সেসব ফ্যাক্টরিতে আমরা দেখছি যে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে কাজ করাচ্ছে, বিদেশ থেকে লোকবল এনে কাজ করাচ্ছে। আমাদের যদি ভোকেশনাল কারিগরি শিক্ষাটা যদি আমরা ডেভেলপ করতে পারি, এই জনশক্তিগুলোকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই ধরনের ফ্যাক্টরিগুলোতে বিদেশি কোম্পানিগুলো বিদেশি ফ্যাক্টরিগুলোতে তারা বাইরের লোক না এনে বাংলাদেশি ছেলে মেয়েদেরকে, বাংলাদেশের জনগণকেই চাকরি দিতে পারে। এগুলো দেশের অর্থনীতি অনেক গুরুত্বপূর্ণ। তো এই সার্বিক বিষয়গুলোতে আমি মনে করি যে ভবিষ্যতে যারা দেশ পরিচালনায় আসবে, যারা সরকার গঠন করবে, তাদেরকে এগুলোতে গুরুত্ব দিতে হবে। তো এই ছিল আজকে আমার আলোচনা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আলোচনা শোনার জন্য।